আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলের নতুন আরও একটু ভিডিওতে আপনাদের স্বাগতম। ইদানিং আপনাদের অনেকগুলি স্টক নিয়ে কথা বলছি, তার মধ্যে লাস্টে আমরা সমরিতা নিয়ে গতকাল কি আমরা কথা বলছিলাম, যেখানে সেল সেটআপের কথা বলছিলাম। তারপরে আছে নাভানা ফার্মা নিয়ে কথা বলছিলাম সোনালী আঁশ নিয়ে কথা, এই যে 18 তারিখে এশিয়াটিক নিয়ে কথা বলছিলাম, যে সাপ্লাই জুন, এমবি ফার্মা। তারপরে এখানে কয়েকটা শেয়ারের সেল সেট আপ দিছি, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের 3টা স্টক নিয়েও কথা বলছি। তো এই এই ভিডিওগুলি যারা এখনও দেখেন নাই, অবশ্যই অবশ্যই দেখবেন, ঠিক আছে? পাশাপাশি আমরা কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা বলছি, ইঞ্জিনিয়ারিং সেক্টর, তারপরে আমরা বলছি টেক্সটাইল সেক্টরের উত্থানের কথা বলছি, ঠিক আছে? এই যে টেক্সটাইল সেক্টরের স্বপ্নের হাতছানি দিচ্ছে, এই কথাগুলি বলছি। এই কথাগুলি যদি আমলে নেন, তাহলে আমি মনে করি যে আমি যেরকম ভালো থাকার চিন্তা করতেছি, আপনারাও আপনাদের মন মানসিকতা ভালো থাকার চিন্তার মধ্যে আসবে এবং ভালো থাকবেন ইনশাল্লাহ। দেখেন, ইন্ডেক্স আলোচনায় যদি আসি, আমাদের 22.42 পয়েন্ট নেগেটিভ হয়েছে। আমাদের গত 2 দিন না কয়দিন আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা টপ 1-এ থাকতো, ঠাস করে চলে গেছে। বাট এই যে টেক্সটাইল সেক্টর আর ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই দুইটা কিন্তু কাছাকাছি থাকে। মিউচুয়াল ফান্ড এই যে উঠে আসতেছে, 1 2 3 4 5 নম্বরে চলে আসছে মিউচুয়াল ফান্ড। দেখেন, আমাদের ব্যবসা কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টর দিবে, ইঞ্জিনিয়ারিং সেক্টর দিবে, এই ফার্মাসিউটিক্যাল সেক্টর দিবে। আমি ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়েও আপনাদের সাথে কথা বলছিলাম, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর কেন ভালো করবে এই কথা বলছিলাম এই নাভানা ফার্মাতে আলোচনা করার সময়, ঠিক আছে? তাহলে আমাদের বেশি যোগ থাকতে হবে এই টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, পাশাপাশি এই যে মিউচুয়াল ফান্ড। জুন ক্লোজিং তো মিউচুয়াল ফান্ডও আছে, জুন ক্লোজিং তো জুন ক্লোজিং হিসেবে মিউচুয়াল ফান্ডটাও আমাদের টপ 1-এ চলে আসার অনেক সম্ভাবনা আছে। সেই কারণে আমি কি করছি, আপনাদের একটা পোস্ট দিচ্ছিলাম যে মিউচুয়াল ফান্ডে কে কোনটা নিয়ে জানতে চান। 2-1 ভাই লিখছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যারা এখনও লিখেন নাই, তারা ওই ব্যাপারগুলি লিখবেন। আজকে আমি কোহিনুর কেমিক্যাল এই স্টকটা নিয়ে কথা বলবো। মাত্র 37 কোটি টাকা তার পেইড আপ শেয়ার, এ নিয়ে কথা বলবো। তবে তার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। তবে চলেন আমরা একটু ডিএসসি এক্সের ডে চার্টটা একটু দেখে আসি, কারণ এই ডে চার্টের সাথে অনেক স্টকের মিল খুঁজে পাওয়া যায়। আমরা গত পরশুদিন বা গতকালকে কোনো একটা ভিডিওতে বলছিলাম যে এই ধরনের একটা ক্যান্ডেল যদি আমরা পাই, আর আমাদের এইটা ছিল আমাদের সাপ্লাই জোন বা প্রফিট টেকিং জোন, তার মানে গত দিন বৃহস্পতিবার এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে দিয়ে মানে এই শুটিং স্টার ক্যান্ডেল হিসাবে সে এই সাপ্লাই জোনে টাচ করে সে কিন্তু একটা লাল ক্যান্ডেল দিছে। তার মানে কি আমরা বলতে পারি যে একটু কারেকশন, বাজার কারেকশন একটু হতেই পারে, হওয়া যোগ্য। তার মানে এই যে একটা প্যাটার্ন আমি ড্র করে রাখছি, তার মানে এই প্যাটার্ন অনুযায়ী শেয়ারটা এইদিকে এসে যখন আবার উঠবে এবং এই লেভেলটা সে পার করবে 4860, 57, 58 বা 60, তখন আমরা একটা বড় একটা মুভমেন্ট আমরা বাজারে পাবো ইনশাল্লাহ। তবে কতটুকু নামবে ওইটা আসলে একজাক্টলি ওইভাবে বলা যায় না, ধারণা করা যায়। আমি ওই রকম ধারণা দিতেও চাই না। এখানে একটা আমাদের আওয়ারলি চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে। এই ট্রেন্ড লাইনে দেখা যাচ্ছে গতকালকেও সে শেয়ারটা ট্রেন্ড লাইন ব্রেকডাউন করে নেমে গেছে, তার মানে মোটামুটিভাবে বলা যায় যে পড়ে যাবে। আবার এই যে দুইটা ব্যাপার, একে আমরা ডাবল টপ বলতে পারি, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা যদি এভাবে ড্র করে দেখতে চাই, ডাবল টপ বা এম প্যাটার্ন হচ্ছে, তাহলে এই অনুযায়ী এই যে এই আমাদের নেকলাইন এর নিচে যদি শেয়ার দাম নেমে যায়, মানে ইন্ডেক্স নেমে যায়, তাহলে একটা আর একটু বড় কারেকশন আমরা দেখতে পাবো। তাহলে এই ছিল আপনাদের ইন্ডেক্স নিয়ে ধারণা, যে এখন আগামীকালকে যদি বাজার উঠে যায় আর বাজার চেয়ে
উঠবে না বা উঠবে কেন সেই হিসাব যদি করতে চাই, আমরা জানি ইরান আর ইসরায়েল যে যুদ্ধ চলতেছে এটা খুবই বাজে অবস্থা সৃষ্টি হচ্ছে, এবং সামনে এটা কি হয় এটা বলা মুশকিল। আর যেহেতু বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ, সেই হিসাবে বিশ্বের যুদ্ধ লাগলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু ভঙ্গুর হয়ে যায়। জাস্ট এগুলো আপনাদের আইডিয়া দেওয়া, একটা সাইকোলজি, সংবাদভিত্তিক যে সাইকোলজিটা, সেইগুলি যেন আপনারা স্ট্রং থাকেন। তাহলে কি হলো, যেমন ক্রুড অয়েল আমাদের আমদানি করতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো সেই হিসাবে আমাদের বাংলাদেশে ক্রুড অয়েলের রিজার্ভ কী আছে না আছে এইগুলির খোঁজখবর রাখতে হবে, এবং কোন কোন দেশের উপর আমরা ক্রুড অয়েল আমদানিতে নির্ভরশীল এই ব্যাপারগুলো দেখতে হবে। কোন পথে আসে ক্রুড অয়েল, সেই পথটা কি এখনও উন্মুক্ত আছে নাকি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই ব্যাপারগুলি বাজারের উপরে কিন্তু দারুণভাবে প্রভাব বিস্তার করে। তারপরেও আমরা কি করব, এই বাজারে আমাদের থাকতে হবে। আমরা যারা বাজারে ঢুকছি তাদের কিন্তু বাজার থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং আমরা এই সুযোগ খুঁজিও না, আমরা বের হতে চাই না, আমাদের মন চায় না। আমরা যারা বাজারে জড়িত হয়ে গেছি তাদের খালি মনে চায় যে আমরা ট্রেড নিই, আমরা প্রফিট করি। কিন্তু ট্রেড যে নিব, ট্রেড নেওয়ার জন্য সঠিক সময় আমাদের খুঁজে নিতে হবে। গতকালকে আমরা সমতা লেদার নিয়ে কথা বলছিলাম, ট্রেড আওয়ারে বলছিলাম একটা শুটিং স্টার ক্যান্ডেল দিলে তাহলে আমরা সেটা কোন জায়গায় আসলে ছেড়ে দেব, এই যে ব্যাপারটা এরকম একটা বলছিলাম। আমাদের অ্যাটলিস্ট যদি 55, 55, 50, 56 এদিকেও ক্লোজ দেয় তাহলে আমাদের প্রফিট টেক করার জন্য বলছিলাম। তখন শেয়ারের দাম হয়তো এরকম একটা জায়গা ছিল, 56 টাকা বা আরও একটু কমে এরকম একটা জায়গা ছিল। যাই হোক, এটার সাথে দেখেন ইন্ডেক্স কত সুন্দরভাবে মিলে যায়। ইন্ডেক্সও এরকম একটা শুটিং স্টার ক্যান্ডেল দিয়েছে, যদিও এত লম্বা না, তারপরেও ওই রকম। সাথে সোনালি আঁশ নিয়ে আমরা বলছিলাম। সোনালি আঁশ নিয়ে বলছিলাম যে ইন্ডেক্সের সাথে সাথে সোনালি আঁশ কিন্তু সেমভাবে পারফর্ম করতেছে, এই কথাটা বলছিলাম। কোন ভিডিওতে বলছিলাম, এই যে এখানে দেওয়া আছে, এই ভিডিওতে আমরা বলছিলাম 18 তারিখে। তাহলে কি এই যে ইন্ডেক্স একটা শুটিং স্টার ক্যান্ডেল দিচ্ছে, আমাদের সোনালি আঁশও একটা শুটিং স্টার ক্যান্ডেল দিচ্ছে। আমরা বলছিলাম পরশু দিন না এর আগের দিন, এই ক্যান্ডেলে আমরা বলছিলাম যে 18 তারিখের এই ক্যান্ডেল আমরা অ্যানালাইসিস দিয়েছিলাম যে বৃহস্পতিবার যদি 167 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হয় তাহলেই আমরা শুধুমাত্র শেয়ারটা বাই করব। ইভেন এটা আপনাদের বলছি যে এই শেয়ারটা এখানে যে অর্ডার ব্লক থেকে ট্যাপ করে উঠছে, এই একটা সুইং সে পার করে আবার নিচে এসে উঠছে, তার মানে এটা একটা বেলিড পুলব্যাক, এবং এই যে একটা তার সাপ্লাই জোন, এই জোনে ট্যাপ করে শেয়ারটা আবার এই দিকে আসবে, এসে যখন সে উঠবে তখন সে ফুল পাওয়ার নিয়ে শেয়ারটা একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। দেখেন গতকালকে এই যে এই জোনটা আমি ড্র করছি, এই জোনেই কিন্তু শেয়ারটা এটা ট্যাপ করে কিন্তু নেমে গেছে। তার মানে আমরা যারা এইটুক বলার অর্থ যে আমি রাইট ক্লিক জাকারিয়া বলতে চাচ্ছি না, আমি বাজারে সব বুঝি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে এই জায়গা তার সাপ্লাই জোন থাকে, এইখান থেকে শেয়ার পড়ে যাওয়ার চান্স থাকে, তাহলে সতর্ক থাকা মানে আপনাদেরকে একটু অ্যালার্ট করা, যাতে করে আপনারা একটু ভালো থাকতে পারেন। আমি ক্রেডিট নেওয়ার জন্য না, আমার এক ভাই পোস্টে কমেন্ট করছেন যে ক্রেডিট নেই, না ভাই ক্রেডিট নেই, আর যাই করি যেটা মনে করেন, কিন্তু যদি আমার এই আলোচনা দিয়ে আপনাদের উপকারে আসে তাহলে আমি সার্থক। আপনারা ভিডিও দেখেন, আপনারা সমালোচনা করেন আমি কোন কথাগুলো ভালো করছি, কোন কথায় আপনারা মানে ভালো কিছু করতে পারছেন, কোন আলোচনায় আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, যে দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কমেন্টে এগুলি লিখলে কী হয়, সেই ব্যাপারগুলি আমি আরও সুন্দরভাবে ডেভেলপ করতে পারি। আমি আমার ভুলগুলি আপনারা ধরায় দিলে আমি কি করতে পারি, ওই ভুলগুলি যেন নেক্সট টাইমে না হয় সেই ব্যাপারগুলিতে সজাগ থাকতে পারি। পাশাপাশি যখন আপনারা প্রশংসা করবেন কোন কোন দিকগুলি আমি ভালো আপনাদের বুঝাইতে পারছি, বলতে পারছি,
তাহলে ওই দিকগুলি নিয়ে আরও নতুন নতুন তথ্য যোগ করে আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য আমার একটা হয়, মানে ইন্সপায়ার গ্যাদার হয়। আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা কোহিনুরে চলে যাই, মূল আলোচনা। কোহিনুর 37 কোটি টাকাটা পেইড আপ। দেখেন তার লং টার্মের লোন নেই, শর্ট টার্মে 1 কোটি টাকা, পাশাপাশি তার রিজার্ভ কত, প্রায় 86 কোটি টাকা তার রিজার্ভ। তার মানে একটা ডেট ফ্রি কোম্পানি, লোন ছাড়াই সে চলতেছে, তাহলে অনেক ভালো করার সময়। বাট আমরা যদি তার ইপিএস হিস্ট্রি দেখি, দেখব ইপিএস হিস্ট্রি খুব একটা ভালো না, অ্যাভারেজ। তার মানে অ্যাভারেজ হলেও সে এই যে 24 ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, 3টা কোয়ার্টারে সে পজিটিভ ছিল। এবং এই যে 15 থেকে তার 15.24 হয়ে যাবে, মানে 16-র মতো ইপিএস 2025-এ হবে। গত বছর তার স্টক ডিভিডেন্ড 10% ছিল, ক্যাশ 50% ছিল, এবং এইবার আরও সে বাড়িয়ে দেওয়ার মতো তার সামর্থ্য রাখে। দেখে তার ইপিএস হিস্ট্রি অনেক ভালো, অনেক ভালো। তার মানে এই শেয়ারটা আমরা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম 3 ধাপেই আমরা আমাদের সংগ্রহ করতে পারি বা আমরা ট্রেড নিতে পারি। চলেন আমরা কিভাবে ট্রেড নেব সেই ব্যাপারগুলি দেখে আসি। আমাদের একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে, তাই না? এই যে ট্রেন্ড লাইন ড্র করা আছে, ট্রেন্ড লাইনে সে ব্রেকআউট দিয়ে কিন্তু শেয়ারটা আবার পড়ে যাচ্ছে। আমাদের আরএসআই কি আছে, আরএসআই যে উঠতে যে পড়ে যাচ্ছে। আমাদের অন ব্যালেন্স ভলিউম, মানি ফ্লো, যেটা দেখি আর কি, এত কিছু তো আলোচনা করা যায় না, তো সবচেয়ে ভালো হলো আরএসআই আলোচনা করা। আরএসআই আমি কি বলছি আপনাদের, সাইডের উপরে না যাওয়া পর্যন্ত কোনো স্ট্রং মুভমেন্ট আপনি পাবেন না, কোনো স্টকেই পাবেন না। আপনারা এগুলি ব্যাক টেস্ট করবেন, আমার সাথে মিল পান কিনা, আপনারা আমার সাথে এগ্রি হন কিনা, ব্যাপারগুলি আপনারা জানাতে পারেন। তাহলে এই ট্রেন্ড লাইন সে ব্রেকআউট দিয়েও শেয়ারটা আমাদের পারফর্ম করে না, ফল ডাউন করছে। তাহলে কি হতে পারে, শেয়ারটা ম্যাক্সিমাম এইটুকু পর্যন্ত নামলেও নামতে পারে। তাহলে আমরা কিভাবে এন্ট্রি নেব, আমাদের এন্ট্রির কথা শর্টকাট ওয়েতে, বেশি লম্বা করার আমার দরকার নেই। এই যে এখানে লিখে রাখছি, আমরা এই জায়গায় 186 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং যেদিন নিশ্চিত হবে সেই দিনই মাত্র আমরা শেয়ার বাই করব। এর আগে আমরা শেয়ার বাই করব না, কারণ শেয়ারটা এখান থেকে উঠে এইটুকু উঠে শেয়ার নামা শুরু করছে, নামতে 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 এইটুকু পর্যন্ত সে নামতে পারে। যদি এইটুকু পর্যন্ত নেমে বা এইটুকু হয়ে অথবা এইটুকু আসে তাতেও সমস্যা নেই। এসে যখন ব্রেকআউট দিবে তখন সেই ব্রেকআউটটা ভালো হবে, ঠিক আছে, সেই ব্রেকআউটটা ভালো হবে। তাহলে যদি এটা এদিকে নেমে যায় তাহলে নতুন একটা ভিডিও আমি আপনাদের দিব, যাতে করে আরও একটু কম দামে কিভাবে কেনা যায়, কিনে যায় একটু বেশি প্রফিট করা যায়, রিস্ক রিওয়ার্ড রেশিওটা আরও একটু বেশি হয়, সেটা আমরা দেব। বাট আজকের ক্যান্ডেল বা গতকালকের এই সমসাময়িক ক্যান্ডেল বিবেচনায় আমরা 486 টাকা 50 পয়সার উপর যদি আমাদের ক্লোজিংটা নিশ্চিত হয়, যে আমি মনে করি আজকে 486 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং রাখবে এই শেয়ারটা কোহিনুর, তাহলেই শুধুমাত্র আমরা যতটুকু সম্ভব কম প্রাইসে বা ওই হোল্ডে ক্লোজিং রেটে আমরা শেয়ার বাই দেব। আর সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের স্টপ লস পয়েন্ট হবে 465 টাকার নিচে ক্লোজিং কনফার্ম হলে আমরা শেয়ার হাতে রাখবো না, আমরা ছেড়ে দেব। তো আমাদের প্রফিট মার্জিনটা কি হবে সেটা তো দেখা দরকার। চলেন দেখে আসি কোথায় কোথায় আমরা সাপ্লাই জোন ড্র করতে পারি বা প্রফিট টেকিং জোন ড্র করতে পারি। জি, আমরা 3টা প্রফিট টেকিং জোন ড্র করলাম, ঠিক আছে। এই একটা কত হলো 510 টাকা থেকে 515 টাকা, আর এইটা হলো 2 নাম্বার প্রফিট টেকিং জোন কত 525 টাকা থেকে 535 টাকা। তারপরে তৃতীয় প্রফিট টেকিং জোনটা আমরা ড্র করলাম কত 565 টাকা থেকে 585 টাকা। তাহলে এই 3টা প্রফিট টেকিং জোন আমরা ড্র করলাম। আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিও হিসাব করি তাহলে দেখব আমাদের
প্রফিট টেকিং জোনটা আমাদের 1:2 মিনিমাম 1:2 হচ্ছে না। তার মানে আপনারা রিস্কে থেকে যাবেন। তার মানে 1 টাকা প্রফিটের লসের এগেনস্টে মিনিমাম আমাদের 2 টাকা প্রফিট করার চিন্তা থাকতে হবে। তো সেই হিসাবে যদি আমরা এইভাবে করি, আমরা এটার উপরে যদি রিস্ক নেই, তাহলে আমাদের 1:2 করতে হলে আমাদেরকে এইখানে আমাদের স্টপ লস ধরতে হবে। তার মানে স্টপ লসটা আমাদের ছোট করে আনতে হবে 475 টাকা। এখন দেখা গেল এই যে তখন হয় দেখা গেল আগামী দিন রবিবার, আগামীকালকে রবিবার বা সোমবারে আমাদের এন্ট্রি হয়ে গেল 485-86-50 উপরে ক্লোজিং দিল, আমরা এন্ট্রি নিলাম। তাহলে আমরা কি করব, আমাদের এই স্টপ লসটা ছোট করে আনবো। ছোট মানে আমরা তখন স্টপ লসটা ধরবো 475 টাকা। চলেন আমরা এটা একটা মার্ক করে দিই, 475 টাকা। এইটা আমরা স্টপ লস ধরে আমরা এন্ট্রি নেব। যদি রবিবার বা সোমবারে এটা ব্রেকআউট দিয়ে এই 485 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং দেয় তাহলে, আর যদি নিচে নেমে আসে রবিবার সোমবার এগুলো নিচে নেমে আসে, তাহলে আমরা কি করব, এই দিকে এন্ট্রি নেব। এন্ট্রি নেব কোথায়, যতটুকু নামে এই যে 470 টাকার নিচে নামলেই আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। তাহলে 470 টাকার আশেপাশে, নিচে না, মানে 470 টাকার আশেপাশে যখন শেয়ারটা নামবে তখন আমরা অল্প অল্প বাই করা শুরু করব। সেই ক্ষেত্রে 465 টাকা আপনার স্টপ লস পয়েন্ট মেনে আপনারা 470, 72, 68 এদিকে আপনারা বাই করবেন। ঠিক আছে, এই ছিল আজকের মতো। আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। হয়তো আজকে রাতে সেই মিউচুয়াল ফান্ডের ভিডিওটা আপনারা পাবেন। খেয়াল রাখবেন, টেক্সটাইল সেক্টর নিয়ে ইতিমধ্যে অনেক কথা বলছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আর যদি উপকৃত হন তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।